নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের সকাল ৯টায় প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওতে আজকে যেটা আলোচনা করব সেটা আমার থাম্বনেইলে আপনারা দেখছেন। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মূল ভিডিওতে ঢোকার আগে শুধু একটা অনুরোধ আপনাদের কাছে করব। মতামত তো আপনারা জানানই, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন, একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সর্বাগ্রে পৌঁছয়। দেখুন, আমি তো আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাই না। আমার এই চ্যানেল কোনো মেম্বারশিপ আমি রাখিনি। আমার চ্যানেল শুধু এইটুকুই চায় যে আমার পরিবারটা বড় হোক, সাবস্ক্রাইবারটা একটু বেশি হোক, তাতে আমি আগামী দিনে ভিডিও করার একটা নতুন উদ্যম পাব। আমি তো করি দিনে একটা করে ভিডিও। তো যাই হোক, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখেছেন। দেখুন, বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, রাজ্যে সরকার গঠন হয়েছে। স্বাধীনতার পর প্রথম বিজেপির সরকার এসছে। তারা ভোট পেয়েছে, সিট যেমন ২০৭টা পেয়েছে, তাদের ভোট শতাংশ হচ্ছে ৪৫.৮%। আর তৃণমূল কংগ্রেস যারা ১৫ বছর ধরে শাসন করেছে, তারা ৮০টা আসন পেয়েছে এবং ৪০.৮% ভোট পেয়েছে, অর্থাৎ দুই দলের ভোটের ব্যবধান ৫%। আর বামপন্থীরা গতবারের থেকে ভোট কম পেয়েছে, তাদের এইবারে ভোট পার্সেন্টেজ ৫%-এর নিচে এবং সিট একটা, এটা আপনারা সবাই জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান প্রতিপক্ষ কে হবে? অনেকেই ভাবছেন, অনেকেই বলবেন কেন তৃণমূলই থাকবে। আমার ধারণাটা আমি বলছি বলেই যে সেটা আমি সব জানতা গেঞ্জিওয়ালা তা নই। আমি আমার মনের এক্সপ্রেশনটা আপনাদের সামনে রাখছি। আপনারা যথেষ্ট গুণী দর্শক শ্রোতা, আপনারা অনেক চিন্তাভাবনা করেন। আপনারা আপনাদের চিন্তাভাবনা থেকে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে একটু ধরিয়ে দেবেন। আমি আপনাদের কমেন্টগুলো থেকে শিখি। এখন বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, তাদের এই মুহূর্তে ৮০টা বিধায়ক আছে, ২৯টা সাংসদ আছে, ১০৭টা পুরসভা তাদের দখলে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা পরিষদ তাদের দখলে, এবং ভোট শতাংশ ৪০%-এর ওপর, নট এ ম্যাটার অফ জোক। তাহলে ৪০% এই যে ভোটটা তৃণমূল পেল, এই সার্বিক ফলাফলের ব্যাপারে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার। দেখুন, সিপিআইএমের দলগত কি সিদ্ধান্ত, গতকাল মোহাম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে অনেক কথা বলেছেন, কিন্তু তাদের দলগত সিদ্ধান্ত কিন্তু এখনও দেরি আছে। আগস্ট মাসে গিয়ে বর্ধিত রাজ্য কমিটির মিটিং ডেকে তারপরে তারা কিন্তু বলবে, তার আগে চুলচেরা বিশ্লেষণ চলবে। কিন্তু আমার ধারণা থেকে আমি বলছি, মূলত এই রাজ্যে কর্পোরেটের যে বাইনারি, অর্থাৎ বামপন্থীদের ব্ল্যাকআউট করে দিয়ে হয় তৃণমূল নয় বিজেপি, এই একটা ন্যারেটিভ সেটের চেষ্টা করেছিল কর্পোরেট মিডিয়া, যেটা তাদের মানে একটা দায়বদ্ধতার জায়গা থেকে। আর বিজেপি যেটা পেরেছে তৃণমূল পারেনি, কারণ তৃণমূল এবং বিজেপি একই ন্যারেটিভ নিয়ে ভোটে নেমেছিল, কিন্তু বিজেপি সফল হয়েছে যে এই ধর্মীয় বিভাজনটাকে খুব চড়া মাত্রায় নিয়ে গিয়ে হিন্দু ভোট, যেটা গতবারে ১০০টার মধ্যে ৫২টা ভোট বিজেপির পক্ষে ছিল, এইবারে সেইটাকে ওরা প্রায় ৭০ জনের কাছে নিয়ে গেছে। অর্থাৎ কনসলিডেশনটা এবারে অনেক বড় করতে পেরেছে বিজেপি, যার জন্য বামপন্থীরা এত মিছিল, এত মিটিং, এত তরুণ প্রজন্ম রাস্তায় মানুষের দাবি নিয়ে লড়াই করে, ভাতের দাবি নিয়ে লড়াই করেও তারা কিন্তু একটির বেশি সিট পায়নি। যেটা ২১ সালে ০ ছিল, সেই ০-র গেরো থেকে একটি আসনে এসে ঠেকেছে। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, মমতা ব্যানার্জির যে দল,
সেই দল ৮০টা বিধায়ক নিয়ে হয়তো শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসাবে প্রথম অধিবেশনে আমরা তাকে দেখব। কিন্তু আমার ধারণাটা আপনাদের কাছে বলছি, ১ থেকে ১.৫ বছরের মধ্যে, আবারও বলছি ১ থেকে ১.৫ বছরের মধ্যে বিজেপি চাক, আরএসএস চাক আর না চাক, একটু খটকা লাগলো, আবারও বলছি বিজেপি এবং আরএসএস চাক আর না চাক, কেন বলছি এটা পরে আসছে, যে এই রাজ্যে তৃণমূলের বিরোধী দলের মর্যাদা তারা হারাবে। কারণ ২৯৪টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩০টা এমএলএ না থাকলে তারা বিরোধী দলের মর্যাদা পায় না। তৃণমূল দল ৮০টা আছে, কিন্তু আমি বলছি ১ থেকে ১.৫ বছরের মধ্যে আরএসএস বা বিজেপি চাইলেও কি না চাইলেও কি তাদের বিরোধী দলের মর্যাদা থাকবে না। কারণ বিজেপি ৩ মাসের জন্য এখন জয়েনিংটাকে বন্ধ রেখেছে, কিন্তু জয়েনিং যে মুহূর্তে চালু হয়ে যাবে, আমি বলছি লম্বা লাইন আছে। আমার কাছে যা খবর আছে যে বিজেপি, তারা তো আরএসএসের নির্দেশেই চলে, কোনো দাগি এমএলএকে বা দাগি নেতাকে হয়তো নেবে না, কিন্তু সেই দাগি এমএলএ বা নেতারা কোথাও গিয়ে ঠাঁই পাবে না, তৃণমূলেও তারা থাকতে পারবে না, মার খাওয়ার ভয়ে, জেল যাওয়ার ভয়ে। তাদের একটা নিরপেক্ষ অবস্থান দেখাতেই হবে। কিন্তু যারা দাগি নয়, তারা নিজেদের সম্পত্তি বাঁচাবার জন্য, বেআইনিভাবে যে সম্পদ তৈরি করেছে সেইটাকে রক্ষা করার জন্য আগামী দিনে তারা কিন্তু বিজেপিতে ঢুকলো বলে বিজেপি যে ৩ মাসের একটা দরজাটাকে বন্ধ রেখেছে, দরজাটা শুধু খুলুক, দেখবেন লাইন পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, আজকে তার বয়স ৭২, কিন্তু সেদিন তো বয়সটা ৭২ ছিল না, ১৫ বছর আগে ওই ৫৫-৫৭র মধ্যে ছিল বোধ করি। তাহলে সেই সময় তার যে এনার্জি ছিল, তার যে একটা রাস্তায় নামার জেদ ছিল, সেইটা কিন্তু আজকে ৭২ বছর বয়সে সম্ভব নয়। তিনি একমাত্র তিনি এখনও তৃণমূল কংগ্রেসের যারা একেবারে ওই চামড়ায় কী বলে, হাড়ের চামড়া ঠেকে গেলে যেরকম হয় না, যেমন বামপন্থীদের এখন 5% যে ভোট, এটা হচ্ছে একদম হাড়ের সঙ্গে চামড়া লেগে গেলে যা হয়, এর থেকে আর কমবে না। তাই তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত যারা তৃণমূলকে ভালোবাসেন, কারণ তৃণমূল দলটার তো কোনো নীতি আদর্শ নেই, শুধু তাদের দলটা তৈরি হয়েছিল বিজেপির উৎসাহে, আন্তর্জাতিক কিছু মাথা ছিল, এবং শুধুমাত্র সিপিএম হটাও, এইটাই ছিল তাদের আদর্শ বলুন, নীতি বলুন, কর্মসূচি বলুন, ওই একটাই। যে দলের আদর্শ নেই সেই দল টিকতে পারে না। আজকে সিপিএম তারা কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী, তারা মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী, সে আপনি পছন্দ করুন আর না করুন। বিজেপি একটি আদর্শে বিশ্বাসী দল, তারা হিন্দুত্বের আদর্শে বিশ্বাস করে এবং সেটা তাদের কাছে খুব খোলামেলা, তারা প্রকাশ্যে বলে, সে আপনি পছন্দ করতে পারেন না পারেন। এছাড়া পশ্চিমবাংলায় তৃণমূল দলের কোনো আদর্শ নেই। আজকে নিচুতলার যারা নেতা, তারা মানুষের কাছে আজকে পাওনাদার হয়ে গেছে। মানুষ পাওনাদার, বাড়িতে বাড়িতে উঠলো বলে গিয়ে কলার ধরে টাকা চাইলো বলে অনেক জায়গায় শুরু হয়ে গেছে। অনেক নেতা পালিয়েছে। তৃণমূলের এক সাংসদ, পার্থ ভৌমিক, নাম করেই বলছি, ৪ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে যে রবীন্দ্রনাথের একটা লম্বা ছবি রেখে নাটক হয়েছিল অল্প লোক নিয়ে, তাতে শেষ দেখা গেছে পার্থ ভৌমিককে একেবারে শেষের সারিতে বসে থাকতে। তারপরে পার্থ ভৌমিকের আর দেখা নেই। একেবারে গ্রাসরুটে যারা তৃণমূল করেছে, অনেকেই তাদের ওপর আছে, তারা বিজেপি সিপিএমের ওপর অত্যাচার করেছে,
সেই সমস্ত কর্মীরা যখন আজকে জনরোষের শিকার হচ্ছেন, তখন কিন্তু তৃণমূল নেতাদের ডেকে পাচ্ছেন না, ফোন বন্ধ, ফোন করছেন, ধরছে না। এটা বাস্তব, আমি খবর পেয়েছি। তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিভিন্ন জায়গায় গেছে, ফিরে এসে কী রিপোর্ট দিয়েছে না দিয়েছে জানি না। আমি গতকালই একজন আমাকে ফোন করলো যে তৃণমূলের ওই রকম একজন আক্রান্ত লোক, ওই হঠাৎ বিজেপি হয়ে যাওয়া 4 তারিখে 12টার পরে, যেটা শ্রমিক ভট্টাচার্য বলছেন, ওই গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে, সেই সমস্ত আক্রান্ত কর্মীরা তারা কিন্তু ফোন করে তৃণমূলের কোনো নেতাকে কাছে পাচ্ছে না। আজকে পৌরসভাগুলো অনেকে তো সিদ্ধান্ত নিয়েছিল যে এই বোর্ড আর তৃণমূলের থাকবে না। ব্যারাকপুর বিজেপির উচ্চ নেতৃত্বের নির্দেশে তাদেরকে বলা হয়েছে, না, আর 1 বছর আছে, ভোটটা হবে, তখন যা হবার হবে। একেবারে লাইন দিয়ে আছেন, আমি বলছি পা বাড়িয়ে আছে, সে একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত। এবং অভিষেক ব্যানার্জি, যিনি নাকি সেকেন্ড ইন কমান্ড, বয়সটা কম, কিন্তু তিনি তো রাজনীতিটা করেছেন 14 সালের পর থেকে। তার রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই। তিনি পাড়ার একটা পেঁচো মানে মস্তানের মতন, দেখে নেবো, করে নেবো, এই সেই। অভিষেক ব্যানার্জির কোনো গ্রহণযোগ্যতা নেই। আর তৃণমূলের যে সংগঠন করেন, তৃণমূলের একেবারে লোয়ার লেভেলের সংগঠনটা করতো প্র্যাকটিক্যালি থানার ওসি, বিডিও, এসডিও, এরাই দেখতো সংগঠনটা, আর সঙ্গে আইপ্যাকের লোকেরা থাকতো। প্রকৃত যারা তৃণমূল, দুঃসময় তৃণমূল করেছেন, তাদের কথা বলার সুযোগ ছিল না। তৃণমূলের একটা অংশ করে খেয়েছে, তাদের আগামী 14 গোষ্ঠীর ব্যবস্থা করে নিয়েছে, আর একটা অংশ না পাওয়ার যন্ত্রণায় তারা এখনও তৃণমূলের দিকে আছেন। আগামী দিনে তারা থাকবেন না, কারণ তারা আক্রান্ত হচ্ছেন, কর্মীদের পাচ্ছেন, তৃণমূলের নেতাদের পাচ্ছেন না। এবং শুধু তাই নয়, তৃণমূলের যারা কর্মী, একেবারে গ্রাসরুটের কর্মী, তারা এই নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আগেও ভেবেছিল যে তৃণমূলই পারবে বিজেপিকে বাঁচাতে। কিন্তু তারা আজকে চোখের সামনে কি দেখছে, যখন তপসিয়াতে বেআইনি বাড়ির উপরে সরকার ব্যবস্থা নিচ্ছে, কোনো আপত্তি নেই, কিন্তু যারা ওই আবাসনে আছে বাসিন্দা, তারা তো কোনো দোষ করেনি, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিক, তাতেও আপত্তি নেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে উইদাউট নোটিশে সরানোর বিরোধিতা করে মামলা করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এবং সেইটা হাইকোর্টের নির্দেশে স্টে পেয়েছে। গতকাল পার্ক সার্কাসের যে হকার উচ্ছেদ 7 পয়েন্টে, সেখানেও প্রতিবাদে গর্জে উঠেছে সিআইটিউ। পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল কলোনিগুলোতে বা রেল অঞ্চলের মধ্যে যারা হকারি খেত, তাদের মধ্যে অনেকে বিজেপিকে ভোট দিয়েছিল বাট পরিবর্তনের জন্য, তাদেরকেও উচ্ছেদ করা হচ্ছে। হাওড়া স্টেশন উচ্ছেদ হয়েছে, শিয়ালদা স্টেশন উচ্ছেদ হয়েছে, বিভিন্ন স্টেশনে নোটিশ চলে গেছে 7 দিনের মধ্যে ফাঁক করে দাও। কিন্তু সেখানে সিআইটিউর কর্মীরা আস্তে আস্তে ঢুকছে, তারা প্রতিবাদ করছে, কিন্তু কোনো জায়গাতে যে আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশেই বলুন, অথবা এই যে হকারদের যে উচ্ছেদের বিরুদ্ধে নিউ মার্কেটে বুলডোজার চলল, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না। কারণ তৃণমূলের যারা, ওই যে বললাম, আবারও বলছি, নিচুতলার যারা নেতা, আঞ্চলিক যারা নেতা, তারা এত পরিমাণে পয়সা তুলেছেন, এখন গ্রেপ্তার অনেকেই হচ্ছেন। এবার তারা তাদের জীবন বাঁচাতে সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখার জন্য তারা এখন ঘরের মধ্যে কেউ ঢুকে আছেন, কেউ বিজেপি নেতার পায়ের তলায় বসে আছেন। তো এই মুহূর্তে বামপন্থীরাই কিন্তু যে লাইনটা নিয়ে এগোচ্ছে, সেটা সঠিক লাইন।
গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটাই বামপন্থীদের কর্তব্য। সে একটা সিট পেয়েও করছে, এর আগে যখন বিগত 5 বছরে শূন্য ছিল তখনও করেছে। মাথা ফেটেছে, জেলে গিয়েছে বামপন্থীরাই, এবারেও তারা করবে। আর ওই যে বলেছিলাম যে বিজেপি বা আরএসএস চাক বা না চাক, দেখুন বিজেপি এবং আরএসএস কখনোই চায় না যে এই যে তৃণমূলের যে 40% ভোট আছে বা তৃণমূলের যে কর্মীরা আছে তারা যদি বিজেপির দিকে চলে আসে, সেই ভোটটা যদি বিজেপির দিকে চলে আসে অসুবিধা নেই। কিন্তু সব ভোট তো বিজেপির দিকে যাবে না, বিজেপি বিরোধী মানুষ তো রয়েছে আগাগোড়াই, যারা বামকেও ভোট দেয়নি, বিজেপিকেও ভোট দেয়নি, তৃণমূলকে ভোট দিত, সেই অংশের মানুষটার কাছে কিন্তু এখন বামপন্থীরা সম্বল সহায় হিসাবে দাঁড়াতে পারবেন। বামপন্থীরা যেভাবে আন্দোলনের পথে গেছেন, যেভাবে গণ আন্দোলনকে গড়ে তুলছেন, যেভাবে প্রতিবাদ আন্দোলনকে গড়ে তুলছেন, পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের মতন আইনজীবীরা, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বাবুদের মতন আইনজীবীরা, যারা সব্যসাচী চ্যাটার্জির মতন আইনজীবীরা, যারা আদালতের লড়াইটাকে শক্তিশালী করছেন। এখন বিজেপি এবং আরএসএস মনে করছে, বিশেষ করে আরএসএস তরফ থেকে একটা নির্দেশ এসেছে যে রাজনীতিতে শূন্য স্থান বলে কিছু থাকে না। এই যে 40% যে ভোটটা তৃণমূলের দিকে আছে, সে তৃণমূল দলটাই যদি উবে যায় তাহলে তো বামপন্থীরা মাথা ছাড়া দেবে। এখন সেই হিসাবে বিজেপির কিন্তু তৃণমূল দলটাকে টিকিয়ে রাখা, বিরোধী হিসাবে বানিয়ে রাখা তাদের একটা কৌশল। কিন্তু বামপন্থীদের এটা মাথায় রেখে নিবিড় জনসংযোগ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অত্যাচারিত মানুষের পাশে যাওয়া। হ্যাঁ, বামপন্থীরা হয়তো তার জন্য অনেকে জেল খাটবেন, অনেকে রক্ত ঝরাবেন, কিন্তু বামপন্থীরাই পারে আগামী দিনে পশ্চিমবঙ্গের এই যে স্বৈরাচারী নীতি বা সাম্প্রদায়িক নীতিগুলো, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে, এবং বামপন্থীরা সফল হবেন। সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির ক্ষেত্রটা পুরো ফাঁকা ময়দান। মমতা ব্যানার্জি বললেই কিন্তু হু হু করে তৃণমূলের কর্মীরা আসতে পারবেন না। যে মমতা ব্যানার্জি একটা সময় 1 ঘন্টা আগে ডাক দিলে 10,000 লোক এসে হাজির হতো, এখন একদিন আগের খবর করলেও 2-2,500 লোক হবে কিনা সন্দেহ আছে। গ্রামেগঞ্জের কথা তো ছেড়েই দিলাম, কলকাতার ওপরে বলছি। তো যাই হোক, আমি এটুকুই আপনাদের সামনে বললাম। বামপন্থীদের খুব ঠান্ডা মাথায় এটা নিয়ে এগোতে হবে, ইস্যু ভিত্তিক আন্দোলন করতে হবে। এই রাজ্য কমিটি কখন কি নির্দেশ দেবে তার জন্য চাতক পাখির মতন বসে থাকলে হবে না। আমি শরিক দলগুলোর কথা বলছি না, তাদের কোনো বেস নেই। শরিক দলগুলো ওই সূর্যের আলোয় আলোকিত। শরিক দলগুলো কতদিন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে এটা নিয়ে আমার মধ্যে প্রচুর সংশয় আছে, কিন্তু সিপিআইএম পারবে, এই বিশ্বাস রেখে আমার ধারণাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, সেটা জানাবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।